সাংস্কৃতিক আগ্রাসন বলতে আপনারা কি বুঝেন? এটাকে কালচারাল অ্যাগ্রেশন ইংরেজি ফ্রেজ শব্দ দ্বারা আপনি সংজ্ঞায়িত করতে পারেন। এই টপিকটা খুব জটিল একটা টপিক বিশ্লেষণ করার জন্য, এক্সপ্লানেশন করার জন্য, কারণ এখানে অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে হয়। একটা দেশের সংস্কৃতি অন্য দেশের সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে কখন প্রতিধ্বনিত প্রতিফলিত হবে, এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনার অনেকগুলো প্যারামিটার, এলিমেন্ট, কম্পোনেন্ট বিবেচনা করতে হবে, অর্থাৎ বিবেচ্য বিষয় থাকবে। আমি যদি খুব সাম্প্রতিক আপনারা দেখেন, বিতাড়িত আওয়ামী লীগ, পলায়নরত আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের বাংলাদেশের যে ছায়ানট সাংস্কৃতিক সংগঠন বলা হয়, বাংলাদেশের সঙ্গীত জগতের অনেক ক্ষেত্রে আইকন অনেকেই মনে করে, যদিও আমরা আইকন মনে করছি না, তবু আমি কথার সাপেক্ষে বলে রাখছি, বাংলাদেশের এই ছায়ানট সঙ্গীত প্রতিষ্ঠানটি ভারতের ট্যাগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি পুরস্কার পেয়েছিল ভারত সরকারের অনুমোদন ক্রমে। আপনি একটু চিন্তা করেন, আমাদের ছায়ানটের যে সাংস্কৃতিক আবহ এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি বাংলাদেশের কোনো সাংস্কৃতিক মিল সাথে যায় কিনা, সাংস্কৃতিক যে আমাদের বন্ধন, সেই বন্ধনের সাথে যায় কিনা আপনি দেখবেন 1%ও খুঁজে পাবেন না। কিন্তু ভারত সরকার কেন এই ছায়ানটকে আপনার সাংস্কৃতিক অ্যাওয়ার্ড দিল? এর একমাত্র কারণ হলো ভারতের যে কালচারাল হেজিমনি শব্দটা অনেক জটিল শব্দটা, অর্থাৎ সাংস্কৃতিক কর্তৃত্ববাদ, সাংস্কৃতিক আগ্রাসন, সেটাকে যেভাবে প্রতিষ্ঠা করতে চায়, শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ এবং এর আশপাশের যে অঞ্চলগুলো, নেপাল বলেন, ভুটান বলেন, আপনার পাকিস্তান বলেন, ইভেন কি চায়নার কিছু অংশ বলেন, আসাম প্রদেশ যেটা ভারতের মধ্যে আছে, সেই প্রদেশগুলোর উপরে যেন এই প্রভাবটা পড়ে, সেই প্রেক্ষিতেই কিন্তু ভারত সরকার এই ছায়ানটকে এই পুরস্কারটা দিয়েছিল। আপনারা যদি খুব খেয়াল করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন বেঙ্গল প্রেসিডেন্সি নামে আমাদের এই উপমহাদেশের একটা বিশাল বিস্তীর্ণ একটা অংশ ছিল। আমি যদি কয়েকটি নাম মেনশন করি তাহলে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারবেন। যেমন বাংলাদেশ, কলকাতা, আসাম, ত্রিপুরা, আপনার এই পাকিস্তানের কিছু অংশ, এর পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে আপনার বেঙ্গল প্রেসিডেন্সি ছিল। অর্থাৎ বিস্তীর্ণ একটা এলাকা, যে এলাকাটাকে বেঙ্গল প্রেসিডেন্সি নামে আমরা চিনতাম, সেই অংশটার উপরে কালচারাল আধিপত্যর যে খেলা, সেই খেলাটা যদি আপনি খেলতে পারেন সিরিয়াসলি, তাহলে দেখবেন যে তাদের যে ধরনের কাজকর্ম, সেই কাজকর্মগুলো খুব ইজিলি তারা আমাদের উপরে চাপিয়ে দিতে পারবে। কেন এই কথা বলছি চাপিয়ে দিতে পারবে? কারণ আপনি একজন মানুষকে যখন কালচারালি বড় করতে পারবেন, তার কোনো দমন নিপীড়ন এবং তার কোনো পলিসি আপনার চোখে সেটা তির্যক মনে হবে না, ব্যত্যয় মনে হবে না। যেমন আমাদের দেশের যারা সরকারি চাকরিজীবী, বড় বড় লেভেলে চাকরিজীবী আছে, তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই ভারতে যা ট্রেনিং নেয়, এবং এই ট্রেনিংয়ের প্রেক্ষাপটে থাকে বিভিন্ন ধরনের মডেল নায়িকা, যারা এই হানি ট্র্যাপ করে তাদের বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও করে রাখে, পরবর্তীতে তাদের কাজগুলো করানোর জন্য এইটাকে একটা যুদ্ধের কৌশল হিসাবে নিয়ে থাকে। সুতরাং এই ছায়ানট বা এই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যেগুলো আছে, সেই সংগঠনগুলো বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে কখনোই রিপ্রেজেন্ট করেনি। কিন্তু ভারত তার আধিপত্য বজায় রাখার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানকে তাদের ইজারা দিয়ে থাকে, তাদের ভ্যানগার্ড হিসাবে ইউজ করেন। আপনি যদি দেখেন আমাদের পত্রিকাগুলো, যদি দেখেন বাংলাদেশের সকল পত্রিকাগুলো আপনি বিশ্লেষণ করেন, বিশেষ করে নামি দামি পত্রিকা যেগুলো, আমি নাম মেনশন না করলাম, আপনারা নিশ্চয়ই যদি 5টা পত্রিকা পড়েন দেখবেন প্রত্যেকটি পত্রিকার মধ্যে যে সমস্ত সেলিব্রিটিদের ছবি দেখানো হয়, ইমেজ দেখানো হয়, সেলিব্রিটি সম্পর্কে গুণগান করানো হয়, এটা আমাদের বাংলাদেশের কোনো সংস্কৃতির সাথে যায় আপনার মনে হয়? আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের মধ্যে যে সমস্ত উলঙ্গ নায়িকা আছে, আমি বলবো উলঙ্গ নায়িকা, আমি উলঙ্গ নায়িকা বলতে কাদের বোঝাচ্ছি? একবার গোড়ার থেকে আপনি সেই শবনম পারমিন, যে ঝর্ণা বসাক, এরপর থেকে শাবানা, ববিতা, সুচিরিতা, আরও যদি পূর্ববর্তী যান আপনি কবরী, এদের জামানার থেকে শুরু করে দেখেন প্রত্যেকটি নায়িকাই দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে তারা উলঙ্গ হয়েছে। তারা এই কথাগুলো বলে থাকে যে পর্দার কারণে যদি আমাকে উলঙ্গ হতে হয় সেটা আমি উলঙ্গ হব। আপনি দেখবেন অনেক তথ্যচিত্র দেখবেন, অনেক জায়গায় তাদের লেখা দেখবেন যে পর্দার চরিত্রের কারণে যদি তাদের উলঙ্গ হতে হয়, এটা কি আমাদের সংস্কৃতি? কোনোভাবে কি তাদের এই সংস্কৃতির সাথে আমাদের যে আমার মা, বোন, ভাই যারা আছে, তারা যদি এই ধরনের আচরণ, অ্যাটিটিউড, অ্যাপ্রোচ আপনার সাথে করে, আপনি কি সেটাকে নর্মাল মনে করবেন?
নর্মাল তো মনে করবেন না। কিন্তু যখন আপনি তাদের চাপিয়ে দেওয়া সেই সংস্কৃতির সাথে ইউজড হইবেন, অ্যাকাস্টম টু হবেন, তখন দেখবে এটা খুব নর্মাল মনে হচ্ছে আপনার কাছে। এগুলোই হলো ভারতীয় আগ্রাসন। আপনি যদি আরেকটু চিন্তা করেন, পত্রিকাগুলো এই ধরনের কাটপিস মার্কা, এই ধরনের পর্নোগ্রাফিক কন্টেন্ট কেন আমাদের উপহার দিচ্ছে সামনে? এর কারণ হলো আপনাকে ইউজ টু করে ফেলবে। আপনি যদি পত্রিকার কিছু ক্যাপশন দেখেন, ক্যাপশনে এরকমও লেখা থাকে যে মায়ের মাসিকের খবর ছেলে জানে। এই কথাটা আপনার কাছে কেমন লাগে? অনেক খটকা লাগে না? কিন্তু তারা চায়, ভারতীয় আগ্রাসন যেটা চায়, তারা চায় যে তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির চাপিয়ে, এটা কিন্তু তাদেরও সংস্কৃতি না, কিন্তু এই সংস্কৃতি কেন এইভাবে চাপাতে চাচ্ছে? কারণ চায় উলঙ্গপনা, বেহায়াপনা এবং ভারতীয় যে অর্ধউলঙ্গ চরিত্র, সেই অর্ধউলঙ্গ চরিত্রটা রপ্ত হোক তার পার্শ্ববর্তী দেশগুলোতে। দেখেন আমাদের ছেলেপেলেরা দেখবেন, খুব যে সমস্ত ছেলেপেলেরা এই সাংস্কৃতিক চর্চায় বড় হচ্ছে, অনেক বড় প্ল্যাটফর্মে যাচ্ছে, তারা দেখবেন যতটা না আমাদের সংস্কৃতিকে লালন করে, তার চেয়ে বেশি সংস্কৃতি লালন করে আপনার ভারতের সংস্কৃতি। কেন বলছি এই কথা? আপনি দেখবেন খুব সুন্দরভাবে বাংলা বলতে পারতেছে না, ইংলিশ তো বলতেই পারতেছে না, কিন্তু হিন্দি সে টপাটপ বলতে পারে। এরকম আমি অসংখ্য ছেলে মেয়ে দেখেছি যারা বাংলাকে ঠিকঠাক বলতে পারবে না, 5 মিনিট বাংলা বলতে পারবে না, কিন্তু হিন্দি অনর্গল বলতে পারে। এর কারণটা হলো কি? ভারতীয় চলচ্চিত্র, ড্রামা এবং বিভিন্ন শর্ট পিস, বিভিন্ন ধরনের আপনার চটি গল্প, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে টুলস আছে, সেই টুলসগুলোর সাথে তারা এতটা ইউজ টু হয়ে গেছে যে তারা এটাকে খুব আপন মনে করে। নট অনলি দ্যাট, ভারতের কিন্তু অনেক মানুষ বাংলাদেশে চাকরিরত অবস্থায় আছে, আপনি জানেন, বড় বড় টপ লেভেলের চাকরি আছে। কেন হচ্ছে? কারণ ভারত যে আধিপত্য বিস্তার করতে চায় বিভিন্ন প্রজেক্ট দিয়ে, বিভিন্ন কাজ দিয়ে, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে, সেই প্রজেক্টগুলো হ্যান্ড ওভার করার জন্য আবার ভারতীয় এমপ্লয়িকে আমাদের নিয়োগ করতে হয়, প্রজেক্ট করতে হয়। এগুলো কেন পূর্ববর্তী সরকার করে গেছে? এর একমাত্র কারণ হলো যে আমি যাই করি, তুমি আমাকে লাইসেন্স দাও, তুমি আমাকে বৈধ অনুমতিপত্র দাও, তাহলে তুমি যা চাও তুমি তাই পাবা। সেই আগ্রাসনটা শুধুমাত্র এই পূর্ববর্তী সরকারের কথা না, সেই 1970 সাল, ইভেন 1947 সাল থেকেও এই ঘটনাগুলো ঘটে আসতেছে। এই জন্য যদি আপনি আগ্রাসনকে রুখতে চান, আপনি যদি আগ্রাসন বিরোধী লড়াই করতে চান, আমরা এটাও জানি যে বাংলাদেশে আগ্রাসন বিরোধী লড়াই করা খুবই কষ্টকর। কারণ এই সমস্ত আগ্রাসন বিরোধী লড়াই করতে গিয়েই কিন্তু এই যে হাদি মারা গেল, এবং যারা এই আগ্রাসন বিরোধী লড়াই করবে তাদেরই হয়তো খুব স্বাভাবিকভাবে স্বস্তিতে থাকতে পারবেন। কিন্তু এর ফলশ্রুতিতে কি হবে? আপনি যদি আমার পূর্ববর্তী কয়েকটি ভিডিও দেখে আসতে পারেন, তাহলে দেখতে পারবেন ফলশ্রুতিতে যে ঘটনা ঘটবে, আপনার দুনিয়াতে সৃষ্টি, অর্থাৎ দুনিয়াতে আসার পিছনের যে সফলতা থাকার কথা ছিল, সেই সফলতা অর্জনের দিকে আপনি অনেকটাই ধাবিত হবেন। সুতরাং আসুন আমরা আমাদের সংস্কৃতি লড়াইয়ের জন্য আমরা ঐক্যবদ্ধ হই এবং সাংস্কৃতিক সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার জন্য আমরা মিলিত হই। আমাদের সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চাগুলো কি? আমাদের ক্ষেতের আলে, আমাদের এই যে ধান ক্ষেত দেখতেছেন, এই যে বিভিন্ন ধরনের আমাদের এগ্রিকালচারাল কাজগুলো দেখছেন, এই কাজগুলোর সাথে আমরা কতটা ইউজ টু হতে পেরেছি। এই কাজগুলোর পিছনে যে সমস্ত বিপ্লবীরা, সৈনিকরা, যে ত্যাগী মানুষগুলো থাকে, তাদের জীবন প্যাটার্ন সম্পর্কে, তাদের জীবন সম্পর্কে আমরা কতটা স্টাডি করেছি, সেই জিনিসগুলো যদি আমরা রপ্ত করতে পারি, এটাই হবে আমাদের আসল সাংস্কৃতিক চর্চা। যদি এই মুখী আমরা চিন্তা ভাবনা করতে পারি, তাহলে দেখবেন যে এই যে উলঙ্গপনা এবং বেহায়াপনার যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিতে আমরা ইজিলি বের হতে পারবো। ধন্যবাদ সকলকে।